2.5 কোটি মানুষ এমন একটি পারমাণবিক অস্ত্রধারী দেশে বাস করে যেখানে সেনাবাহিনী 4টি অভ্যুত্থান ঘটিয়েছে এবং যেখানে সরকার হাতের মুঠোর মতো পরিবর্তন হয়। পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে, প্রতিটি হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী, এবং এটি বিশ্বের একমাত্র ইসলামিক পারমাণবিক শক্তিধর দেশ। এই অস্ত্রগুলি এমন একটি দেশে মজুত করা হয়েছে যেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলি অর্ধেক ভূখণ্ড নিয়ন্ত্রণ করে এবং দুর্নীতি এতটাই ব্যাপক যে সেনা জেনারেলরা তাদের শত্রুদের কাছে গোপনীয়তা বিক্রি করে দিয়েছে। প্রতি বছর স্কুল এবং মসজিদগুলিতে বোমা হামলা করা হচ্ছে, অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে এবং জনসংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে 20 বছরের মধ্যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের 3য় সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে। 1947 সালের 14 আগস্ট ব্রিটেন ধর্মীয় ভিত্তিতে ভারতকে 2 ভাগে বিভক্ত করে এবং সেই কাটা অংশ জীবন্ত মাংস কেটে ফেলে। মুসলিমরা নতুন পাকিস্তানে পালিয়ে যায়, হিন্দুরা ভারতেই থেকে যায় এবং কয়েক মাসের মধ্যেই 20 মিলিয়ন মানুষ সবকিছু ছেড়ে নতুন সীমান্ত পেরিয়ে তাদের জীবনের জন্য পালিয়ে যায়। ট্রেনগুলি মৃতদেহে ভরা, স্টেশনগুলিতে পৌঁছে পুরো গ্রাম পুড়িয়ে ফেলা হয়, তাদের বাসিন্দাদের ভেতরে রাখা হয়, নারীদের ধর্ষণ করা হয় এবং রাস্তায় অপহরণ করা হয়, শিশুদের তাদের বাবা মায়ের সামনে হত্যা করা হয়। 3 মাসে 2 থেকে 30 মিলিয়ন মানুষ মারা যায়, মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাগুলির মধ্যে একটি, এবং আজও কাউকে জবাবদিহি করা হয়নি। রক্তের সমুদ্রে পাকিস্তানের জন্ম হয়েছিল এবং এই ট্রমা 27 বছর পরেও দেশে যা কিছু ঘটে তার সব কিছুকে রূপ দিচ্ছে। 1974 সালে প্রধানমন্ত্রী দেশের শীর্ষ বিজ্ঞানীদের একত্রিত করে একটি লক্ষ্য স্থির করেন, যে কোনো মূল্যে ভারতের সক্ষমতার সমকক্ষ একটি পারমাণবিক বোমা তৈরি করা। তিনি এমন একটি উক্তি করেছিলেন যা কিংবদন্তিতুল্য হয়ে ওঠে, আমরা ঘাস ও পাতা খাব, আমরা অনাহারে থাকব, কিন্তু আমরা বোমা তৈরি করব, কারণ এটি ছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। 24 বছর ধরে বিজ্ঞানীরা পশ্চিমা দেশগুলো থেকে প্রযুক্তি চুরি করেছেন, কালো বাজার থেকে নকশা কিনেছেন এবং 1998 সালে ভারতের পরীক্ষার জবাবে পাকিস্তান তার প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। সমগ্র ইসলামী বিশ্ব এটিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করেছিল, কারণ প্রথমবারের মতো একটি মুসলিম দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছিল এবং সারা বিশ্বের 1.5 কোটি বিশ্বাসীকে রক্ষা করতে সক্ষম হয়েছিল। কিন্তু বোমাটির মূল পরিকল্পনাকারী ধরা পড়ার এবং গৃহবন্দী হওয়ার আগ পর্যন্ত গোপনে উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার কাছে লক্ষ লক্ষ ডলারে পারমাণবিক প্রযুক্তি বিক্রি করে দেন। কাশ্মীর হল গ্রেট ব্রিটেনের সমান আয়তনের একটি পার্বত্য অঞ্চল যা 77 বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। এর প্রতিটি ইঞ্চি নিয়ে যুদ্ধ করতে উভয় দেশই প্রস্তুত। সীমান্তে 2টি বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এবং সৈন্যরা প্রতিদিন স্নাইপার রাইফেল দিয়ে একে অপরকে গুলি করে বেসামরিক মানুষ মারা যায় এবং ল্যান্ডমাইনের বিস্ফোরণে মেষপালক ও শিশুরা নিহত হয়। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান 4 বার লড়াই করেছে, যার সর্বশেষটি ঘটেছিল 1999 সালে, যখন উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র ছিল এবং বিশ্ব 3য় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে পারমাণবিক বোমাধারী 2টি দেশ প্রতিদিন একে অপরকে নিশানা করে থাকে এবং যে কোনো উস্কানি একটি শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করে মহাপ্রলয় ডেকে আনতে পারে। উভয় দেশই দাবি করে যে তারা কাশ্মীরকে কখনোই ছেড়ে দেবে না এবং এই যুদ্ধে পরাজয় এড়াতে প্রত্যেকেই লাল বোতাম চাপতে প্রস্তুত। 1971 সালে পাকিস্তান 9 মাসের মধ্যে তার অর্ধেক জনসংখ্যা এবং দেশের পূর্বাঞ্চল হারায়, যা স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। পূর্ব পাকিস্তান স্বাধীনতা চেয়েছিল এবং সেনাবাহিনীর জবাবে গণহত্যা চালায়। তারা প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করে, গণহারে নারীদের ইচ্ছাকৃতভাবে ধর্ষণ করে এবং গোটা শহর পুড়িয়ে ছারখার করে দেয়। এই পরিণতি সহ্য করতে না পেরে ভারত হস্তক্ষেপ করে এবং 13 দিনের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে। 93,000 সৈন্য আত্মসমর্পণ করে এবং সারা বিশ্বের ক্যামেরার সামনে এক অপমানজনক কুচকাওয়াজে অংশ নেয়। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পরাজয়। দেশটি তার অর্ধেকেরও বেশি ভূখণ্ড ও জনসংখ্যা হারায় এবং সেনাবাহিনীর গর্ব মাটিতে মিশে যায়।
সেই দিন থেকে সামরিক বাহিনী প্রতিজ্ঞা করে যে তারা আর কখনো এমন অপমান হতে দেবে না এবং তাই তারা এখনও দেশের সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং বেসামরিক নাগরিকদের হাতে তা হস্তান্তর করতে অস্বীকার করে। 2011 সালের 2 মে মার্কিন বিশেষ বাহিনী পাকিস্তানের একটি শহরের এক বিশাল বাড়িতে অভিযান চালিয়ে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করে। সবাই যেমনটা ভেবেছিল সে আফগান সীমান্তের কোনো পাহাড়ি গুহায় লুকিয়েছিল, নাবরং রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে একটি 3তলা বিশাল বাড়িতে লুকিয়েছিল যা পাকিস্তানের প্রধান সামরিক একাডেমি থেকে আক্ষরিক অর্থেই 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত। সমগ্র বিশ্ব সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন করেছিল, আমেরিকার সবচেয়ে বড় শত্রু কিভাবে বছরের পর বছর ধরে একটি সামরিক ঘাঁটির পাশে উঁচু দেয়াল ঘেরা এমন একটি বাড়িতে বসবাস করতে পারে যেখানে সন্ত্রাসবাদ বিরোধী তহবিলে শত শত কোটি ডলার অর্থায়ন করা হয়। পাকিস্তান শপথ করে বলেছিল যে বিন লাদেনের উপস্থিতি সম্পর্কে তারা কিছুই জানত না, কিন্তু কেউই তাদের একটি কথাও বিশ্বাস করেনি, কারণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো কয়েক দশক ধরে এই অঞ্চল জুড়ে সন্ত্রাসীদের লালন পালন ও সমর্থন করে আসছিল। এই তথ্যটি পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং বিশ্বের কাছে প্রমাণ করে যে দেশটি দ্বৈত ভূমিকা পালন করছিল, তার মিত্রদের অগোচরে সন্ত্রাসীদের সাহায্য করছিল। পাকিস্তান নিজেই 1990-এর দশকের শুরুতে প্রতিবেশী আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে এবং সেখানে একটি অনুগত পুতুল সরকার বজায় রাখার জন্য তালেবান আন্দোলন তৈরি করেছিল। গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গিদের প্রশিক্ষণ দিত, তাদের অর্থ ও অস্ত্র সরবরাহ করত এবং ধর্মীয় স্কুল খুলেছিল যেখানে শিশুদের গণিতের পরিবর্তে জিহাদ শেখানো হতো। এই সব কিছুর অর্থায়ন করত মার্কিন সাহায্য। কিন্তু তারপর তালেবানরা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই আন্দোলনের একটি পাকিস্তানি সংস্করণ তৈরি করে এবং পাকিস্তানের ভেতরেই স্কুল, বাজার, মসজিদ ও সামরিক ঘাঁটি উড়িয়ে দিতে শুরু করে। গত 20 বছরে সন্ত্রাসীরা দেশটিতে হাজার হাজার শিশু, নারী ও সৈন্যসহ 80,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে এবং সরকার এখনও তাদের থামাতে পারছে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো পাকিস্তান একই সাথে দেশের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, অথচ আফগান তালেবানদের আশ্রয় ও সমর্থন দিয়ে চলেছে, কারণ প্রতিবেশীদের উপর প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে তাদের প্রয়োজন। চীন নিউ সিল্ক রোড প্রকল্পের অংশ হিসেবে পাকিস্তানে $60 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে এবং দেশ জুড়ে নতুন বন্দর, সড়ক, রেলপথ ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। দরিদ্র পাকিস্তানের কাছে এটিকে একজন মহান বন্ধুর কাছ থেকে উদ্ধার ও সাহায্য বলে মনে হলেও বাস্তবে চীন দেশটিকে এমন এক চিরায়ত ঋণ ফাঁদে টেনে এনেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। পাকিস্তান তার ঋণ পরিশোধ করতে অক্ষম এবং এখন চীনের কাছে তার অবকাঠামোর নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে। দেশের বৃহত্তম সমুদ্র বন্দরটি ইতোমধ্যেই 40 বছরের জন্য চীনাদের কাছে ইজারা দেওয়া হয়েছে। চীনের কাছে মোট ঋণ $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং অর্থনীতি এমনভাবে ভেঙে পড়েছে যে পাকিস্তান শুধুমাত্র আন্তর্জাতিক তহবিল থেকে নেওয়া ঋণের ওপর টিকে আছে এবং পুরনো ঋণ পরিশোধের জন্য নতুন করে অর্থ ধার করছে। মুদ্রাস্ফীতি 30% পৌঁছেছে, অর্ধেকেরও বেশি মানুষ দিনে $3-এরও কম আয়ে জীবনযাপন করছে এবং ধনী অভিজাত শ্রেণী ক্রমাগত চুরি করে বিদেশে পুঁজি পাচার করে চলেছে। আগামী 10 বছরের মধ্যে পানীয় জল ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে পাকিস্তান অন্যতম এবং এটি কোনো অতিরঞ্জন নয়, এটি একটি বাস্তব সত্য। বৈশ্বিক উষ্ণায়নের কারণে উত্তরের পার্বত্য অঞ্চলের হিমবাহগুলো পৃথিবীর অন্য যে কোনো স্থানের চেয়ে দ্রুত গলছেন্দিগুলো প্রতি বছর শুকিয়ে যাচ্ছে এবং ভূগর্ভস্থ জল যে হারে পূরণ হচ্ছে তার চেয়ে 10 গুণ দ্রুত হারে তা তুলে নেওয়া হচ্ছে। 2022 সালে ভয়াবহ বন্যায় দেশের 1/3 প্লাবিত হওয়ার ফলে 3,30,00,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে, 1500 জন নিহত হয় এবং গোটা গ্রাম ভেসে যায়। বিশ্বের মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের 1%-এরও কম উৎপাদন করা সত্ত্বেও পাকিস্তান পৃথিবীর প্রায় অন্য যে কোনো দেশের চেয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ভুগছে। বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী 20 বছরের মধ্যে দেশের বৃহত্তম শহরগুলো সম্পূর্ণরূপে পানীয় জলশূন্য হয়ে পড়বে এবং কৃষি, যা দেশের অর্ধেক জনসংখ্যার খাদ্যের যোগান দেয়, তা অস্তিত্বহীন হয়ে পড়বে। পাকিস্তানে 2.5 কোটি মানুষের অর্ধেকই নারী, অথচ জনজীবনে তাদের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তারা অদৃশ্য এবং অধিকার বঞ্চিত।
মাত্র 22% নারী সরকারিভাবে কর্মরত, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন হার। বাকিরা পুরুষের অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে না পেরে গৃহবন্দী থাকেন। পাকিস্তানে প্রতিদিন 11টি এনার কিলিং বা সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ড ঘটে, যেখানে বাবা, ভাই বা স্বামীরা নারীদেরকে তাদের আচরণের মাধ্যমে পরিবারের অসম্মান করার অভিযোগে হত্যা করে। 13 বা 14 বছর বয়সে মেয়েদেরকে গণহারে বয়স্ক পুরুষদের সাথে বিয়ে দেওয়া হয়। শিক্ষাকে শুধু অপ্রয়োজনীয়ই নয়, বিপজ্জনক বলেও মনে করা হয়, কারণ একজন বুদ্ধিমতী নারী পিতৃতন্ত্রের জন্য হুমকি। যখন স্কুলছাত্রী মালালা ইউসুফজাই মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলেছিলেন, তখন তালেবানরা তার স্কুল বাসের পিছু নিয়ে তাকে মাথায় গুলি করে। তিনি অলৌকিকভাবে বেঁচে যান এবং নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু এখনও নিজের মাতৃভূমিতে ফিরতে ভয় পান। পাকিস্তান চরম ভৌগোলিক বৈপরীত্যের একটি দেশ, যেখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা জ্বলন্ত মরুভূমির পাশে দাঁড়িয়ে আছে, যেখানে হিমবাহের সাথে এমন সব জায়গা সহাবস্থান করে যেখানে মানুষ গরমে মারা যায়। উত্তরে 5টি 8000 মিটার উঁচু পর্বতশৃঙ্গ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যার মধ্যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গটিও রয়েছে, যেখানে শীতকালে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এবং ঘন্টায় 200 কিলোমিটার বেগে বাতাস বয়। আর দক্ষিণে রয়েছে সুবিশাল মরুভূমি, যেখানে গ্রীষ্মকালে ছায়াতেও থার্মোমিটারের পারদ 54 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। পিচঢালা রাস্তা গলে যায়, পাখিরা মাঝ আকাশে মরে পড়ে এবং শত শত মানুষ হিটস্ট্রোকে মারা যায়। 3000 কিলোমিটার দীর্ঘ সিন্ধু নদী দেশের উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, যা দেশের 90% কৃষির যোগান দেয় এবং যা ছাড়া পাকিস্তান একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারত না। সমস্যা হলো, ভারত উজানে আরও বেশি বেশি বাঁধ নির্মাণ করছে এবং যে কোনো মুহূর্তে পানি সরবরাহ বন্ধ করে দিতে পারে, যা পাকিস্তানকে কয়েক মাসের মধ্যে একটি প্রাণহীন মরুভূমিতে পরিণত করবে। পাকিস্তানের জনসংখ্যার 64% বয়স 30-এর নিচে এবং এর 16 কোটি তরুণের অধিকাংশেরই কোনো চাকরি নেই, কোনো ভবিষ্যৎ নেই এবং ভবিষ্যতের জন্য কোনো আশাও নেই। প্রতি বছর 20 লক্ষ নতুন মানুষ কাজের সন্ধানে শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু অর্থনীতি মাত্র 5 লক্ষ মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে। বাকিরা নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়ে। তরুণরা তাদের চারপাশে অভিজাত শ্রেণীর ব্যাপক দুর্নীতি, অন্তহীন সামরিক অভ্যুত্থান, ধর্মীয় উগ্রবাদ এবং দারিদ্র্য দেখতে পায় এবং তারা রাজপথে বিক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমূল পরিবর্তনের দাবি জানাতে শুরু করেছে। মূল সমস্যা হলো 25 বছরের মধ্যে পাকিস্তানের জনসংখ্যা 40 কোটিতে পৌঁছাবে এবং তাদের অধিকাংশই হবে তরুণ, শিক্ষিত, ক্ষুব্ধ এবং এখনই ন্যায় বিচারের দাবিদার। রাষ্ট্র যদি এই বিশাল তরুণ বাহিনীকে চাকরি, শিক্ষা, অধিকার এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রদান না করে, তবে এই জনসংখ্যা বিস্ফোরণ অনিবার্যভাবে একটি সামাজিক অস্থিরতা ও বিপ্লবে পরিণত হবে। পাকিস্তান একই সাথে দুটি স্বতন্ত্র যুগের মাঝে অবস্থান করছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বস্ত্র কারখানা এবং বৈশ্বিক তথ্য প্রযুক্তি শিল্পের একটি দ্রুত বর্ধনশীল কেন্দ্র। দেশটি বাজেট থেকে শুরু করে বিলাসবহুল পর্যন্ত বিশ্বের সমস্ত প্রধান ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদন করে, যেখানে বস্ত্র রপ্তানি থেকে বছরে $16 বিলিয়ন আয় হয় এবং লক্ষ লক্ষ মানুষ সেলাই মেশিনে কাজ করে। তবুও ফ্রিল্যান্সারের সংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে অন্যতম, যেখানে স্থানীয় প্রোগ্রামাররা প্রধান আমেরিকান এবং ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য দূর থেকে কাজ করে সরকারি মন্ত্রীদের চেয়েও বেশি বেতন উপার্জন করছে। দেশটিতে 125 মিলিয়নেরও বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং চারপাশের অর্থনৈতিক বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও তরুণরা দলে দলে প্রযুক্তি স্টার্টআপ এবং তথ্য প্রযুক্তি সংস্থা তৈরি করছে। মধ্যযুগ এবং ডিজিটাল ভবিষ্যতের মধ্যে এই সুস্পষ্ট বৈপরীত্য একটি বিষয়কেই তুলে ধরে। পাকিস্তানের উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা তা দমন করে এবং এর বিকাশকে বাধা দেয়। সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি পাকিস্তান ও ভারতের মধ্যে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ নয়, বরং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের ওপর নিয়ন্ত্রণ হারানো। যদি উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে অথবা অস্ত্রাগার থেকে একটিমাত্র ওয়ারহেডও চুরি করে, তবে মানবজাতির জন্য এর পরিণতি হবে চূড়ান্ত বিপর্যয়কর।
পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো সারা দেশে ছড়িয়ে থাকা কয়েক ডজন অতি গোপনীয় ভূগর্ভস্থ বাংকারে মজুত রাখে, কিন্তু শুধুমাত্র সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তারাই এই স্থাপনাগুলোর সঠিক অবস্থান জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র স্যাটেলাইট এবং এজেন্টদের মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের ওপর ক্রমাগত নজর রাখে। আমেরিকানরা বেশ কয়েকবার দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সহায়তার প্রস্তাব দিয়েছে, কিন্তু পাকিস্তান গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতের ভয়ে সবসময় তা প্রত্যাখ্যান করেছে। এমন একটি দেশে যেখানে দুর্নীতি এত ব্যাপক, যেখানে সামরিক বাহিনী গোপন তথ্য বিক্রি করেছে, যেখানে সন্ত্রাসীরা ঘাঁটি উড়িয়ে দিয়েছে, যেখানে অস্থিতিশীলতাই স্বাভাবিক, সেখানে পারমাণবিক অস্ত্র সমগ্র বিশ্বের জন্য একটি টাইম বোমায় পরিণত হচ্ছে। পাকিস্তান বর্তমানে দুটি সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যতের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। হয় দেশটি গভীর সংস্কার সাধন করবে এবং তার তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাবে, অথবা এটি বিশৃঙ্খলা, হিংসতা এবং বিভাজনের দিকে ধাবিত হবে। টিকে থাকতে ও উন্নতি করতে হলে পাকিস্তানের জরুরিভাবে প্রয়োজন তার সামরিক বাহিনীকে সংস্কার করা এবং তাকে মূলধারার রাজনীতি থেকে দূরে রাখা, সর্বস্তরের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং তার জনগণকে একটি মানসম্মত শিক্ষা, সম্মানজনক চাকরি ও মৌলিক মানবাধিকার প্রদান করা। সমস্যা হলো দুর্নীতিগ্রস্ত অভিজাত শ্রেণী সেই ব্যবস্থা পরিবর্তন করতে একেবারেই নারাজ, যা তাদের ধনী করেছে। সামরিক বাহিনী বেসামরিকদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে নারাজ এবং ধর্মীয় উগ্রপন্থীরা যে কোনো সংস্কার ও সামাজিক আধুনিকীকরণে বাধা দিচ্ছে। এদিকে সফলতার জন্য প্রয়োজনীয় সমস্ত সম্পদই দেশটির রয়েছে: একটি শক্তিশালী পেশাদার সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্রবিশাল তরুণ জনগোষ্ঠী এবং ভারত, চীন, ইরান ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের মাঝে একটি কৌশলগত অবস্থান। যদি পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে সংস্কার বাস্তবায়ন করে, এটি এশিয়ার অন্যতম প্রধান আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে। তবে যদি এটি এই সুযোগটি হাতছাড়া করে, এটি সমগ্র বিশ্বের জন্য হুমকি ও অস্থিতিশীলতার উৎস হয়ে উঠবে। পাকিস্তান একবিংশ শতাব্দীর বৈপরীত্যের এক জীবন্ত বিশ্বকোষ, একটি পারমাণবিক পরাশক্তি যা তার জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারে, না একটি ইসলামী প্রজাতন্ত্র যা সন্ত্রাসী তৈরি করে ও সমর্থন যোগায়, এবং আমেরিকার এক আনুষ্ঠানিক মিত্র যা গোপনে চীনের সাথে বাণিজ্য করে। 2.5 কোটি মানুষ প্রতিদিন এমন একটি দেশে ঘুম থেকে ওঠে যা ডিজিটাল আধুনিকীকরণ ও ধর্মীয় মধ্যযুগ, অর্থনৈতিক উন্নয়ন ও সম্পূর্ণ আর্থিক পতনের মাঝে এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। আগামী 10 বছর হবে নির্ণায়ক এবং তা পাকিস্তানের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে। হয় রাষ্ট্রটি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ খুঁজে পাবে, অথবা এটি আন্তর্জাতিক সংঘাতযুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সমগ্র বিশ্ব পাকিস্তানে যা ঘটছে তা উপেক্ষা করতে পারে না, কারণ সেখানকার ঘটনাপ্রবাহ সরাসরি বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি, অভিবাসন প্রবাহ এবং সমগ্র গ্রহের ভূ রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে। একটি অস্থিতিশীল পারমাণবিক অস্ত্রাগার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জলবায়ু সংকট এবং জনসংখ্যা বিস্ফোরণ আর কোনো দূরবর্তী দেশের স্থানীয় সমস্যা নয়। এগুলো সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য সংকট ও হুমকি। যদি এটি আপনার ভালো লেগে থাকে তাহলে নতুন পর্বগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আমরা আলোচনা সংক্ষিপ্ত ও সরাসরি মূল বিষয়ে রাখি।